পাশেই একটা আশ্রম আছে, সবেমাত্র একটু আওয়াজটা একটু কমলে আমরা শুরু করছি, 1 মিনিট বাদেই থেমে যাবে। শুভ সন্ধ্যা। আমরা গল্প পাঠের আসর শুরু করতে চলেছি। আজকের আসরে 2টি অনুগল্প এবং 2টি ছোট গল্প পাঠ করা হবে। আমাদের আসর এখন যেভাবে হয় সেভাবেই হচ্ছে, অর্থাৎ গল্পকারেরা তাদের গল্প পড়বেন না, পড়বেন অন্য আরেকজন। তিনি জানেন না কার গল্প পড়ছেন এবং আলোচকেরাও আলোচনার সময় জানছেন না তিনি কার গল্প আলোচনা করছেন। সব রকম আলোচনার শেষে গল্পকারেরা আত্মপ্রকাশ করবেন, তাদের সঙ্গে কথা হবে তখন। শুরুতে কয়েকটা কথা একটু বলে নিই। বিনীত অনুরোধ, যারা গল্প পাঠ করবেন তাদের কাছে গল্প পাঠ যেন প্রাণবন্ত হয়, গল্পের প্রতিটি শব্দ যেন সঠিকভাবে উপস্থিত শ্রোতাদের কাছে পৌঁছয়, কারণ আপনারা এবং আলোচকেরা ছাড়া এই মুহূর্তে গল্পটা কেউ জানেন না। বিশেষত অনুগল্পের ক্ষেত্রে যা চট করেই শেষ হয়ে যায়। বিনীত অনুরোধ আলোচকদের কাছে, আপনার আলোচনা সামান্য কম বেশি 4-5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। অনুরোধ গল্পকারদের কাছে, আপনারা গল্পটা ছেড়ে দিয়েছেন, গল্পটা চলে গেছে পাঠকদের কাছে, আলোচকদের কাছে এবং উপস্থিত শ্রোতাদের কাছে। সুতরাং নিরপেক্ষ এই আলোচনায় ভালো মন্দ সব কিছুই মিলেমিশে থাকবে। আশা করি গল্পকারেরা সদর্থক বা পজিটিভ অর্থেই সেই আলোচনা গ্রহণ করবেন। শেষ অনুরোধ, আপনাদের সকলকে একটি প্রশ্ন করা হবে সবশেষে, তার উত্তর কম বেশি 2-3 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। আজকের অনুষ্ঠান 3টি পর্বে। প্রথম পর্বে 2টি অনুগল্প পাঠ এবং তার আলোচনা। আজকে এই পর্বের সঞ্চালনা করবেন গল্পকার সোনালী জানা। দ্বিতীয় পর্বে 2টি ছোট গল্প পাঠ এবং তার আলোচনা, এবং এই পর্বের সঞ্চালনা করবেন গল্পকার সিক্তা গোস্বামী। সবশেষে গল্পকারদের সঙ্গে কথাবার্তায় থাকব আমি, তপন রায়চৌধুরী। দুজন সঞ্চালককে অনুরোধ করব, ঘোষিত আলোচকেরা ছাড়া তারা যদি মনে করেন শ্রোতাদের মধ্যে যে কেউ যে কোনো গল্পের আলোচনা করতে পারেন, সবশেষে তাদের সঞ্চালনার পর্বে তারা সামগ্রিকভাবে অনুগল্প 2টি এবং ছোট গল্প 2টির আলোচনা করবেন, এই অনুরোধ থাকলো। এর ফলে উপস্থিত সবাই উপকৃত হবেন এই আশা রাখি। আমি এবার সোনালী জানাকে অনুরোধ করছি সঞ্চালনার জন্য। সোনালী জানা। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। কোন গল্পের আসরে এই প্রথমবার আমি সঞ্চালিকা হিসেবে। আজকের আমরা 2টি অনুগল্প শুনে নেব। প্রথম অনুগল্প জল ও ডাঙার জীবন। আমরা জানি যিনি লেখক তার নাম এখন গোপন থাকবে। গল্পটি পাঠ করে শোনাবেন কুহেলি দাশগুপ্ত। আমি কুহেলি ম্যাডামকে অনুরোধ করব গল্পটি পড়ার জন্য। গল্পের নাম জল ও ডাঙার জীবন। শুভ সন্ধ্যা সকলকে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে।
আপনি পাঠ করুন। জল ও ডাঙার জীবন। বিরাট উঁচু ভাড়ার উপর দাঁড়িয়ে কোমরে ওড়না বেঁধে নতুন ফ্ল্যাট বাড়ির দেওয়ালে প্লাস্টার করছিল বউটা। আমি রোজ এসে দাঁড়াই এখানে, আমাদের এই আগামী ঠিকানায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দেখি ওদের কাজ। খুব ইচ্ছে করে বউটার সঙ্গে কথা বলি। সকল পুরুষ মিস্ত্রির মাঝে ও যে একাই মহিলা। ভাড়ার থেকে নামলে ওর কাছে গিয়ে দাঁড়ায়, কালো মেঘের মতো চোখ তুলে তাকায় সে। আলাপ জমাতে বলি, তুমি এখন যে ঘরের কাজ করছো এটা আমার, জানো? আঁচল দিয়ে মুখের ঘাম ধুলোর নকশা মুছতে মুছতে সে হাসি ছড়ায় ঘরে। দুঃখিত। তারপর এগিয়ে যায় আড়ালে এক জায়গায় বসে থাকা এক মানুষের দিকে, যার ঠিক পাশটাতে হামা টানার ভঙ্গিতে শুয়ে আছে একটা ছোট্ট শিশু। শিশুটিকে কোলে তুলে নেয় সে। চকাশ চকাশ শব্দে চুমু খায় দুবার। বুকের কাপড় সরিয়ে মুখে পুরে দেয় নোনামাখা স্তন। বুঝি পাশে বসে থাকা লোকটি তার স্বামী। টিফিন কৌটো থেকে রুটি বের করে লোকটি এনামেলের থালায় সাজায়। দুজনে খুব তৃপ্তির সঙ্গে শুরু করে দুপুরের আহার। মুখে কথা কম, হাতে কাজ বেশি রুবির সঙ্গে ভাব জমাতে বেশ কিছুদিন লেগে যায় আমার। জানতে পারি কন্যা সন্তান হওয়ার জন্য তাকে জন্মের পর ফেলে দিয়েছিল বাবা মা। কুড়িয়ে পাওয়া ছেলেদের জামা প্যান্ট পরে নারীত্ব লুকিয়ে পুরুষ সেজে বড় হয়েছে সে রাস্তার ধারে এখানে ওখানে। যদিও আজ আর তাকে পুরুষ সাজতে হয় না, দৃঢ়তার বাঁধনেই তৈরি তার রূপ চেহারা। 2। আজ সকাল থেকে আমার মন খারাপ। বর বিকাশ মদ্যপ অবস্থায় নানা কথা শুনিয়েছে কাল। বলেছে, তোমার বাবা তো কিছুই দেয়নি বিয়েতে, তুমিও অকম্মা। পিএইচডি করেও কোনো কাজই জোটাতে পারলে না আজ পর্যন্ত। এই সংসারে তোমার জিরো ইনভেস্টমেন্ট। ফ্ল্যাটের লোন শোধ না হওয়া অবধি কিচ্ছু চাইবে না বলে রাখলাম। বিষাদের এঁটো লেগে থাকা মুখ নিয়ে নতুন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায়। রুবি দেওয়ালে পুট্টি করছিল এক মনে। আমাকে দেখে হাসে। বলি, রুবি, তোমার বর শুধু বসে থেকে মেয়ে সামলায় আর তুমি কাজ করো। তাতে কি হয়েছে দিদি? সংসার আমার, রোজগার আমার, পুরুষও যে আমার। শেষ। নমস্কার। ধন্যবাদ কোয়েলি ম্যাডাম, খুব সুন্দর করে পাঠ করেছেন গল্পটি। এইবার আমরা গল্পের একটি সংক্ষিপ্ত আলোচনা শুনে নেব। আলোচক পূর্ব নির্ধারিত সন্দীপ যাযাবর দত্ত। আমি সন্দীপ বাবুকে বলবো তার আলোচনাটি এখানে উপস্থাপন করার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি শোনা যাচ্ছে আমার কথা। কোহেলি দাশগুপ্ত ম্যাডাম পড়লেন একটি গল্প, জল ও ডাঙ্গার জীবন। সুন্দর পড়েছে। গল্পতে যাই। গল্পটি একটি সামাজিক বার্তাবহ গল্প। বিশেষত নারীর সামাজিক অবস্থানের ব্যাপারটি এখানে খুব ভালোভাবে উঠে এসেছে। লেখক বা লেখিকা যিনি হন, এখানে দুটি বিপরীত শ্রেণীচিত্রের মাধ্যমে দুই নারীর অবস্থানগত একটা পার্থক্যের কথা বলেছেন, এবং এই ভিন্নতর শ্রেণীচিত্রের কথাই বোধহয় তিনি তার শিরোনামে ব্যক্ত করতে চেয়েছেন, জল ও ডাঙ্গার জীবন। এখানে একটি নারী চরিত্রের নাম রয়েছে রুবি, শ্রমিক শ্রেণীর তিনি, আর আরেকটি নারী চরিত্র হচ্ছে গল্পের কথক যিনি তিনি।
এই কথক নারী চরিত্রটি শিক্ষিতা, আধুনিক এবং তথাকথিত প্রগতিশীল সমাজের অংশ। যদিও তার মদ্যপ স্বামী তার উপার্জনহীনতাকে কটাক্ষ করেন এবং তাকে অকর্মণ্য, মূল্যহীন, এই সংসারে তার কোনো ইনপুট নেই ইত্যাদি বলে তাকে অপমানও করে। অন্যদিকে রুবি যে মেয়েটি আছে, রাজমিস্ত্রির কাজ করে, তিনি কিন্তু আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন। তার স্বামী বাচ্চা সামলায়, যদিও সেখানেই থাকে, এবং এই রুবি বলতে পারে যে সংসার আমার, বাচ্চা আমার, পুরুষটিও তো আমার। অর্থাৎ উদার নারীবাদী ভাবনার যে জারিত এই যে উপলব্ধি, এর মাধ্যমে হয়তো লেখক এটাই বলতে চেয়েছেন যে এই উদার মনস্কতা আসলে শিক্ষা, সমাজ কিংবা বাহ্যিক আবরণের উপর নির্ভর করে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা গভীর মনস্তাত্ত্বিক জায়গার কথা তিনি বলেছেন, এবং যেটা হয়তো খুব প্রাসঙ্গিক ভাবে তিনি বলতে চেয়েছেন। এই বার্তাটি পজিটিভ বার্তা, এই ঠিক আছে। তো এই বার্তার দিক থেকে দেখতে গেলে একটি বিষয় ভাবনার দিক থেকে ভালো গল্পই বলবো। কিন্তু এই গল্পটার কিছু জায়গায় আমার মনে হয়েছে পড়তে গিয়ে পাঠক হিসেবে যে কিছু কিছু ধূসর জায়গা আছে যেগুলোকে নিয়ে একটু ভাবা যেতেই পারে। আমি সংক্ষেপেই বলি। এক, দ্বিতীয় অধ্যায়ে যখন মদ্যপ স্বামী বিকাশ তার সংলাপে বলছে যে লোন শোধ না হওয়া পর্যন্ত কিছু চাইবে না, তাহলে কথক ঠিক নারী চরিত্রটি কি চেয়েছিল যার কারণে এই কলহ, সেটা উল্লেখ থাকলে বোধহয় ভালো হতো। এখানে আরো একটি প্রশ্ন আসে যে এই যে মহিলা কথক নারীটি, তিনি শিক্ষিতা, আধুনিক, পিএইচডি আছে তার, এবং তিনি নিজেই কিন্তু ফ্ল্যাট বাড়ির নির্মাণের দেখাশোনা করছেন, ফলে তার বিচক্ষণতা নিয়েও খুব একটা প্রশ্ন থাকে না। এবং তিনি জানেনও যে একটা বাড়ি তৈরি করা কি পরিমাণ আর্থিক দায় তার উপর থাকে একটা ফ্যামিলির উপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি এমন চেয়ে বসলেন যাতে করে তাকে এইরকম একটা প্রেক্ষিতের শিকার হতে হলো। এইটা কোথাও গিয়ে আমার মনে হয় চরিত্রটাকে খানিকটা শেডেড করে দিল। দ্বিতীয়ত, রুবি যে শ্রেণীভুক্ত, সেখানে একই জায়গায় অবস্থান করছে তার রুবি এবং তার স্বামী, কিন্তু স্বামী বাচ্চা সামলানোর দায়িত্ব নিয়েছেন এবং রুবি রাজমিস্ত্রির কাজ করছেন। অর্থাৎ বলা যেতে পারে রোল রিভার্স হয়েছে, ভূমিকা বদল হয়েছে। যার কাজটা করা ছিল রাজমিস্ত্রি, তিনি বাচ্চার দায়িত্ব নিয়েছে, আর বাচ্চার কাজটা সচরাচর যেটা আমরা দেখি আর কি, সেটা মহিলাটি নিয়েছে। এখন এটা কি তাদের আপোষে একটা সিদ্ধান্ত নেওয়া যে এই কাজটা তুমি করো, এইটা আমি করব? এইটা গল্পের নিরিখে যতটা বেশি মানানসই ততটা কিন্তু বাস্তবানুক নয়। এটাকে যদি বাস্তবানুক করতে হয়, আমার মনে হয় এখানে একটা পরামর্শ আছে। সেটি হচ্ছে, ধরা যেতে পারে যে তার স্বামীও কিন্তু একটা সময় এই কাজই করতেন, কিন্তু হয়তো ভাড়ার থেকে অসাবধানে পড়ে গিয়ে তার এমন কিছু সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা, যার ফলে তিনি কাজটা করতে পারছেন না, এবং সাগ্রহে কিন্তু তার স্ত্রী অর্থাৎ রুবি এই ভূমিকা বদলটা করে ফেলেছে। তাহলে আমার মনে হয় এই স্বামী চরিত্রটি আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠত। প্রথম অধ্যায়ে রুবির মেয়েবেলা নারীত্ব লুকোনোর একটা ব্যাপার বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ছেলেদের পোশাক পরে সে নারীত্বকে গোপন করার চেষ্টা করে গেছে। এখন নারীদের যে সৌষ্ঠব, তাতে করে এই একটা নির্দিষ্ট বয়ক্রম পর্যন্ত হয়তো খানিকটা ঢেকে ঢুকে রাখা যেতে পারে, যদিও সেটা সব সময় সম্ভব হবে না আর কি। এখন তো বেশিরভাগই দেখা যায় যে পুরুষের তথাকথিত পোশাকে নারীরা বেশ স্বচ্ছন্দ। আর এই জায়গাটাতেও আমার মনে হয় যে এটা না হলেও গল্পটার অভিমুখ খুব একটা পরিবর্তন হতো বলে মনে হয় না। এইখানে একটি বাক্য লিখেছেন
যে কুড়িয়ে পাওয়া ছেলেদের পোশাক একটু দেখে নেবেন, এটা বোধহয় কুড়িয়ে কথাটাকে ছেলেদের এই পোশাকের আগে রাখলে ভালো হয়। ছেলেদের কুড়িয়ে পাওয়া পোশাক ব্যাপারটা নিয়ে যদি রাখতেই হয় এটাকে। পরিশেষে নির্মিতির জায়গায় আসি। গল্পে দুটি অধ্যায় ব্যবহার করা হয়েছে, 1 এবং 2। এখন অনুগল্প কিন্তু বেশ একটা কম্প্যাক্ট, একটা জমাট কাঠামো দাবি করে। তো যখনই এই অধ্যায় বিভাজন হয়ে যায় না, তখন কোথাও গিয়ে একটা ছোট গল্পের দিকে একটা প্রবণতা চলে যায়। বরং এরম করা যেতে পারতো যে কলহ দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, চরিত্রটির মন খারাপ, কিন্তু তাকে বাড়ির কাজ দেখাশোনা করতেই হবে। সেখানে গিয়ে দেখছে কি অবলীলায় রুবি কাজ করে যাচ্ছে তারা এরম ভাবে। তো সেইখানটায় হতে পারতো। ফলে তখন কিন্তু আমার মনে হয় এইভাবে করলে গল্পটাকে, আমার মনে হয় এই অধ্যায় বিন্যাসের ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাওয়া যেত। আর সবশেষে একটা এটা আবার ব্যক্তিগত ভাবনার থেকেই বলি যে রুবি এই নামটা এতটাই আধুনিক এবং অভিজাত, এইটা আমার মনে হয় একটু শ্রেণী সামঞ্জস্য করে একটা সচরাচর চলতি নাম রাখলে বোধহয় চরিত্রটিকে আমাদের ধরতে সুবিধা হতো। এখন সমালোচক নয়, নিবিড় পাঠক হিসেবেই আমি এই বিষয়গুলি অবতারণা করলাম। অনুগল্প আরো সুন্দর হবে সেই উদ্দেশ্য নিয়েই বলা, অন্যভাবে নেবেন না কেউ। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ জানাই আলোচক সন্দীপ যাযাবর দত্ত মহাশয়কে। সুন্দর আলোচনা করেছেন এবং গল্পটিকে নানান দিক থেকে বিশ্লেষণ করেছেন। আমরা আরো শ্রোতা বন্ধুদের কাছে যাব, তাদের আলোচনা শুনে নেব। এখন চাইলে কেউ করতে পারে, না হলে আরো একটি গল্প পাঠ হবে, সেই একেবারে দুটি গল্প নিয়েও কেউ আলোচনা করতে চাইলে করতে পারেন। যদি কেউ করতে চান মাইক অন করে বলুন, না হলে আমরা পরের গল্পে যাব। আমি কি এই গল্পটা নিয়ে কিছু বলতে পারি? হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, সন্দীপ যাযাবর দত্ত অত্যন্ত যথার্থ আলোচনা করেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং ওনার আলোচনার সব থেকে যেটা বড় দিক, সেটা উনি খালি গল্পটা নিয়ে আলোচনা করেন না, উনি গল্পটা ঠিক কিভাবে লিখিত হলে পারফেক্ট হতে পারতো সেই ব্যাপারেও একটা দিকদর্শন দেন। তো ওনার আলোচনা নিয়ে কিচ্ছু বলার নেই। আমি যেটা বলছি গল্পটা নিয়ে, সেটা হচ্ছে যে গল্পটা মোটামুটি একটা সাদামাঠা গল্প আমার মনে হয়েছে। খুব কিছু এর মধ্যে চমৎকারিত্ব বা আশ্চর্য হওয়ার মতো বা আউট অফ বক্স ভাবনা কিছু এই গল্পের মধ্যে নেই। কিন্তু যেটা এই গল্পের মধ্যে সব থেকে স্ট্রাইকিং, সেটা হলো লাস্ট লাইনটা। আমরা যেটা নারীবাদ, মানে যেটা সারা পৃথিবীতে নারীবাদ ব্যাপারটা, সেটা হচ্ছে নারীবাদী মহিলারা বেশিরভাগই খুব সুযোগ সন্ধানী। অর্থাৎ আমার স্বাধীনতাটাও থাকবে এবং আমি কোনো পুরুষের দায়িত্বও নেব না। অর্থাৎ পুরুষের যে রোজগার, পুরুষের যে অর্থ, সেটা আমি ভোগ করব, কিন্তু সেই সঙ্গে আমার পূর্ণ স্বাধীনতা থাকবে আমার জীবনযাপন নিয়ে। কিন্তু এই যে শেষ লাইনটা, যে পুরুষটিও আমার, এই যে একটা বিরাট বড় একটা রিয়ালাইজেশন, যে যখন পুরুষটিও আমার, তখন অনায়াসে আমি তার দায়িত্ব নিতে পারি। অর্থাৎ আমি যদি একজন কি বলবো, মানে আমি যদি একজন স্বনির্ভরশীল মহিলা হই, আমার যদি রোজগার আছে, তাহলে অনায়াসে আমি আমার শখের পুরুষটির দায়িত্ব নেব। এবং সেই পুরুষটি অসুস্থ হলেও হতে পারে, কিংবা তার অন্য কোনো হবি থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, বা জাস্ট সে বাড়ির কাজ করতেই ভালোবাসে, সে বাইরে গিয়ে রোজগার করতে পছন্দ করে না, সে বাড়িতেই নিজেকে মানে মনে করে যে সে স্বচ্ছন্দ, ঘর চালানোতেই, যেমন মহিলারা ঘর চালানোতে অত্যন্ত দক্ষ হয়, সেরকম একজন পুরুষও মনে করলো যে হ্যাঁ আমি ঘর চালানোতেই দক্ষ। তো সেক্ষেত্রে তার স্ত্রী, তার প্রেমিকা, তার বান্ধবী, সে যদি বাইরে গিয়ে রোজগার করছে এবং নিজের প্রিয় পুরুষের দায়িত্ব নিচ্ছে, আমার মনে হয় সেটাই সত্যিকারের নারীবাদ। তো এই জাস্ট এই শেষ লাইনটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত অদ্ভুত। ব্যাস এইটুকুই। ধন্যবাদ সুজাতা ম্যাডাম, একদম ঠিক কথা বলেছেন। এটি গল্পের একটি চমৎকার দিক।
আর যদি কেউ বলতে চান, না হলে আমরা দ্বিতীয় অনুগল্পে চলে যাব। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, সংক্ষেপে বলুন। হ্যাঁ বলুন। আমি বলছি, আমি এটা নারীবাদের দিক দিয়ে যাচ্ছি না গল্পটা। আমি একটা কম্প্যারিজন দেখেছি এখানে, যেখানে একটা আর্থিক সাচ্ছল্য আছে এরকম একটা সংসার, একজন পার্টনার আরেকজন পার্টনারকে কোনো রেসপেক্ট দিচ্ছে না, দোষ ধরছে। অন্যদিকে আরেকজন পার্টনার গরিব ফ্যামিলিতে, সেখানে একজন পার্টনার সে অন্যজন পার্টনারের প্রতি দায়িত্ব নিতে চাইছে। এই ডিফারেন্সটা খুব বেশিভাবে আমার মনে হয়েছে, এবং এই দিকটা দেখে আমার ভালো লেগেছে। এটা নারীবাদ বলে আমার মনে হয়নি। মানে এডুকেশন আছে, অর্থ আছে, কিন্তু তাও আমরা ওদের চেয়ে গরিব। ধন্যবাদ সব্যসাচী বাবু, আপনি একটি ভালো দিক উত্থাপন করেছেন। বেশ, এরপর আমরা দ্বিতীয় অনুগল্পে যাই। অনুগল্পের নাম চটি। পাঠ করবেন শুভাশিস মুন্সি। শুভাশিস বাবুকে ডেকে নিচ্ছি গল্পটি পাঠ করার জন্য। শুভ সন্ধ্যা। গল্পের নাম চটি। সকাল 8টায় মিটিং আছে বলে পড়িকি মরি করে ছুটছিল অহনা। এমনিতে তার সকাল 9টায় অফিসে পৌঁছলে চলে, কিন্তু আজ ওই হতচ্ছাড়া মিটিংটার জন্যই যত তাড়াহুড়ো। ট্রেন ধরে অফিসে পৌঁছতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বের হতে হয়। কি জ্বালারে বাবা! বাড়ি থেকে স্টেশন আবার 10 মিনিটের হাঁটা পথ। ছুটতে ছুটতে যখন প্রায় স্টেশনে পৌঁছে গেছে, তখনই ঘটনাটা ঘটল। হঠাৎ করে চটিটা ছিঁড়ে গেল। ভীষণ রাগ হলো অহনার। এতটাই বিশ্রীভাবে ছিঁড়েছে যে খালি পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। মোটে 3 মাস হয়েছে চটিটার। সত্যি খুব বাজেভাবে ঠকিয়েছে। কলকাতা হলে স্টেশনের কাছে 2-1টা মুচি পেয়ে যেত, কিন্তু এখানে, মানে এই মার্কিন দেশে, সেই রকম কোনো ব্যাপারই নেই। চটি ছিঁড়ে গেছে তো ফেলে দাও, টিভি ফ্রিজ খারাপ হলে ফেলে দাও। কি আকুট্টে দেশ রে বাবা! অগত্যা ছেঁড়া চটি পায়ে কোন রকমে ল্যাংচাতে ল্যাংচাতে বাড়ি ফিরল অহনা। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা 40। এখন চেষ্টা করলেও সে 8টায় অফিসে পৌঁছতে পারবে না, আর ঠিক 8টায় মিটিং ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। তারপর সেই ঘরে ঢোকা অমার্জনীয় অপরাধ। কেউ একটু দেরি করে ঢুকলেই সবাই এমন ভাবে তাকিয়ে দেখে যে তা বলবার নয়। অহনা ভাবল, থাক, আজ হয়েছে তো অনেক। বসই না হয় আজ মিটিংটা সামলাক সবকিছু। আজকের দিনটা সে অসুস্থ বলে বাড়িতেই কাটাবে। বস বাবাজি যেমন 7 সকালে মিটিং ডেকে বসেছে, তেমন বুঝুক মজা। বাড়িতে ঢুকেই টান মেরে চটিটাকে আবর্জনার বালতিতে ফেলে দিল অহনা। তবে কাল অফিসে গিয়ে বসের কাছে যে প্রবল ঝাড়টা খেতে হবে, আর তার জন্য ওই নষ্টের গোড়া চটিটাই দায়ী। যাকে ওসব কথা ভেবে আর লাভ নেই। অহনা 1 পেয়ালা গরম চা করে নিয়ে আরাম করে বসল। অহনা কলকাতায় ফিরে এসেছে এবং ওই ছেঁড়া চটি জোড়া আজও তার কাছে সযত্নে রাখা আছে। যেদিন সে অফিসে যায়নি, সেই 11ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 102 তলায় তার অফিস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তার বস ও প্রায় সমস্ত সহকর্মী সেদিন প্রাণ হারায়। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শুভাশিস বাবুকে। দুটি গল্পটি খুব সুন্দর করে পাঠ করলেন। এবার আমরা গল্পটি আলোচনার জন্য ডেকে নেব মধুমঙ্গল বিশ্বাসকে। মধুমঙ্গল বাবু, আপনি গল্পটি নিয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের এখানে রাখুন। কি হলো? মধুমঙ্গল বাবু, আপনি শুনতে পাচ্ছেন?
আপনি আছেন মধুমঙ্গল বাবু? উনি আছেন কিন্তু ওনার মাইকটা মিউট। আপনি মধুমঙ্গল মাইকটা বাবু, অন করে নিন। মাইকটি অন করে আপনি আপনার আলোচনা বলুন। মধুমঙ্গল বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মধুমঙ্গল বাবু? আটকে গেছেন মনে হচ্ছে, ওনার নেটওয়ার্কে কিছু প্রবলেম আপনি আনমিউট করুন। হ্যাঁ, আপনি আনমিউট করুন, করলে আমরা বুঝতে পারবো। আপনি আনমিউট করুন। বেরিয়ে গেছেন। আমার মনে হয় অন্য আরেকজন আলোচনা করুক, কেউ শ্রোতাদের মধ্যে যে শুনেছেন। হ্যাঁ, যদি কেউ আলোচনা করতে চান আনমিউট করে আলোচনা করতে পারেন। আমি বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। গল্পটা আমার খুব সুন্দর লেগেছে। একটা ছোট্টর মধ্যে ছোট গল্পের স্বাদ আছে। কি জানি কি হয়ে যেত, একটা অলৌকিক জিনিস, এটা না হলে উনি মারাই যেতেন। সুন্দর, মানে চিন্তা করার বিষয় আছে। গল্পটা পড়ে খানিকক্ষণ চিন্তা হয় না রকম, এটা হতে পারতো, ওটাও হতে পারতো, খুব বেঁচে গেছে এরকম। তো ভাল লেগেছে ওভারঅল। গল্পটার বাঁধন আছে, বক্তব্য আছে একটা, মানে সমাজকে দেওয়ার মতো বা পাঠককে দেওয়ার মতো কোনো বক্তব্য নেই। সেটা হলে আরো ভালো লাগতো আমার। ধন্যবাদ সব্যসাচী বাবু। গল্পটি নিয়ে যদি ইতিমধ্যে আর কেউ কিছু বলতে চান বলুন। আমরা মধুমঙ্গল বাবুর জন্য অপেক্ষা করছি। তার আগে শুনে নিতে চাই যদি আরো কেউ কিছু আলোচনা করতে চান। হ্যালো। হ্যাঁ, হ্যালো। মধুমঙ্গল বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি চটি গল্পটি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আলোচনা করুন। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। কোন গল্পের আসরে আমাকে ডাকার জন্য তপনদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গল্পটির প্রসঙ্গে আসা যাক। আমরা শুনলাম চটি। লেখাটির 3টি পর্ব। প্রথম পর্ব চটি ছিঁড়ে যাওয়ায় অফিসে যেতে না পারা। দ্বিতীয় পর্ব নাশকতায় অফিসে প্রায় সব কর্মীর মৃত্যু। আর শেষ পর্ব হচ্ছে অফিসে না যাওয়ায় মৃত্যুর হাত থেকে নায়িকার বেঁচে যাওয়া। তো গল্পের মূল উপজীব্য এটুকু। তবে বাঙালিদের কাছে চটি এমন একটি শব্দ যা উচ্চারিত হলে বিভিন্ন জন বিবিধ চিত্রকল্পে উসখুস করে। আলোচ্য গল্পটির নামটি চটি হওয়ায় একটু যেন বাড়তি মনোযোগ দিতেই হয়েছে। লেখাটি শুনতে শুনতে মনে হলো গল্পটি পুরোটা ভালো করে ভেবে নিয়ে, আমি বলতে চাইছি মাথার মধ্যে ঠকে নিয়ে গল্পটা লিখতে বসেছিলেন। গল্পটি অত্যন্ত নিটল, আদি, লব্ধ এবং অন্তভাগের স্পষ্ট উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ গল্প। আর এখানেই আমার চিন্তনে একটা মৃদু টোকা লেগেছে। এই লেখাটি শব্দ সংখ্যায় বা অবয়বে অনুগল্পের অনুসারী হলেও আদতে এটি বোধ হয় স্বভাবে ও চরিত্রে ছোট গল্প থেকে তেমন পৃথক নয়। আরেকটি কথা মাছের মতো ঘাই মারে মনে,
পাঠক হিসেবে একটি সম্পূর্ণ কাহিনীর উপভোক্তা হলাম বটে, কিন্তু এই একখানের কোথাও পাঠক মনের ভাবনার বা সৃজনের অবকাশ পেলাম কি? রচনাটিতে বহু বাড়তি শব্দের মেজ ভিড় করেছে, যাদের না থাকাতেও ক্ষতিবৃদ্ধি কিছু হতো না বলেই আমার মনে হয়। যেমন একটা জায়গায় বলা হচ্ছে চটি ছিঁড়ে গেছে এবং মেরামতের ব্যবস্থা নেই। সে কথা বলার পর লেখক লিখছেন, মোটে 3 মাস হয়েছে চটিটা। সত্যি খুব বাজেভাবে ঠকিয়েছে। কলকাতা হলে স্টেশনের কাছেই 2-1 মুচি পেয়ে যেত, কিন্তু এখানে মানে এই মার্কিন দেশে সেই রকম কোনো ব্যাপার নেই। চটি ছিঁড়ে গেছে তো ফেলে দাও, টিভি ফ্রিজ খারাপ হলে ফেলে দাও, কি আটকুটে দেশকে বাবা। এইরকম প্রায় 50টি শব্দ না থাকলেও রসের হানি হতো বলে আমার মনে হয় না। এরকম আরো জায়গা রয়েছে এবং আমার মনে হয় ইচ্ছে করলেই লেখক লেখাটিকে আরো টান টান করতে পারতেন। আরেকটি কথা ভাবছিলাম, লেখাটির নাম যে চটি, চটি নিশ্চয় বহুমাত্রিক ব্যঞ্জনাময় হয়ে উঠবে, কিন্তু দেখা গেল সেসব কিছু হলো না। একমাত্রিক ভাবে চটি চটি থেকে গেল। সর্বশেষে আমার মনে হচ্ছে লেখকের অনুপুঙ্খ বর্ণনার প্রবণতা বা ঝোঁক আছে, যা অনুগল্পের বেলায় বেশ বেমানান, অপ্রত্যাশিত, কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে খুব খুব লাক্সই। আমার অকপট প্রতিক্রিয়া এইটুকু। আশা করব এই লেখক আগামীতে আমাদের মনে রাখার মতো অনুগল্প উপহার দিয়ে অনুগল্প চর্চাকে স্রোতশীল করবেন। অনুগল্পের জয় হোক। সকলকে আবার নমস্কার। আমার নিতান্ত পাঠ প্রতিক্রিয়ায় কেউ আহত হলে মার্জনা করবেন। আসলে অনুগল্পের কাছে পাঠক হিসেবে অনেক প্রত্যাশা নিয়ে আমরা বসি। একটা অস্বাভাবিক অপ্রত্যাশিত ঝাঁকুনি অথবা সমাপ্তি যা পাঠকের মনের সঙ্গে মিলবে না, নতুন কিছু হবে এই ধারণা বা আশা নিয়ে পাঠক হিসেবে আমি গল্পের কাছে বসতে চাই। এটুকু। ধন্যবাদ মধুমঙ্গল বাবু। উনি চটি গল্পের আলোচনার পাশাপাশি অনুগল্প কেমন হওয়া উচিত, কিভাবে আমরা লিখবো, সেই দিকগুলি নিয়েও খুব সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ জানি। এছাড়া যারা শ্রোতারা আছেন, দুটি গল্প শুনলেন, যারা আলোচনা করতে চান গল্প দুটি নিয়ে বা কোনো একটি গল্প নিয়ে, স্বচ্ছন্দে আলোচনা করতে পারেন, আমরা শুনতে চাই। মধুমঙ্গল বাবু। সোনালি, আমি একটু বলবো। হ্যাঁ গৌরবাবু বলুন। আচ্ছা, এই গল্পটার মধ্যে আদৌ আমি একে গল্প বলে মনে করি। আমি একটু কড়া কথা বলছি আর কি। গল্প করলে মনে করি না কেন, এর টেকনিক্যাল ব্যাপারটা আমার মাথাতেই মানে আমার মাথা থেকে বেরিয়ে গেল। টেকনিক্যাল ব্যাপারটা ঘটছে টুইন টাওয়ারের কাছে যেতে, উনি যেখানে আছেন সেখান থেকে যেতে কোথায় ঘন্টাখানেক এরকম টাইম লাগে। ট্রেনে করে যাবে, পায়ে চটি, ব্যাস গল্পটা 12টা বেজে গেল। আমেরিকায় একজন টুইন টাওয়ারের মতো একটা অফিসে যিনি কাজ করছেন, একটা ভয়ঙ্কর মিটিং, সেখানে 8টার আগে গেলে হবে না, 8টা ঠিক ডট 8টার মধ্যে তাকে যেতে হবে। এরকম একটা জরুরি জায়গা, এরকম একটা ব্যস্ততম শহর, পৃথিবীর ব্যস্ততম শহর, পৃথিবীর ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে একজন মানুষ চটি পড়ে যাচ্ছে, ব্যাস গল্পটা চলে গেল। এটা হয়, এটা বাস্তবত হয়। এটা কি লিখলেন আমি লেখক মধুমঙ্গল বাবু ঠিক বলেছেন, কিন্তু
আমি একটু এইগুলো থাকতে পারি না, না থাকতে পেরে এইগুলো বলছি আর কি, কিছু মনে করবেন না, কে গল্পকার তা আমি জানি না। কিন্তু চটি পরে আমেরিকার রাস্তায় হাঁটছেন একজন, অসম্ভব ব্যাপার। আবার কোথায় চাকরি করছেন তিনি টুইন টাওয়ারে। ওখানকার ভিকিরিরাও গামবুট পরে, বড় শু পরে ভিকে করে। আর একজন মানুষ চটি পরে যাচ্ছে, আর এই চটির ওপর গল্প। আবার সেই গল্পটা কি হচ্ছে না, ভাগ্যি যেতে পারেননি, চটিটা ভাগ্যি ছিঁড়ে গেল, তাই তার মৃত্যুও হলো না, টুইন টাওয়ারের যে ঘটনা। এইসব তালগোল করে গল্পটা হয় না। এই বিশেষ করে আবার অনুগল্প অনেক সূক্ষ্ম, অনেক গভীর, অনেক অনুভূতিপূর্ণ। সেখানে এই ধরনের কাহিনী, এই ধরনের ফ্ল্যাট কাহিনী, এইগুলো দিয়ে গল্প হয় না। আপনি আবার নতুন করে ভাবতে হবে। ভাই, আপনি যে লিখেছেন, আমি ক্ষমা চাইছি আপনার কাছে এই কড়া কথা বলার জন্য। আপনি আবার নতুন করে অন্য গল্প পাঠ করুন এবং আরো আমাদের প্রাণিত করুন অন্যভাবে। আমি এই কড়া কথা বললাম বলে কিছু মনে করবেন না, আমি চুপ করছি এবার। ধন্যবাদ গৌরবাবুকে, তিনি একটি গল্পের টেকনিক্যাল দিকটা তুলে ধরেছেন। নিশ্চয়ই লেখক এগুলো নিয়ে ভাববেন। আর যদি কেউ আলোচনা করতে চান আমি বলবেন। একটা কথা, হ্যাঁ আমি একটু বলতে পারি, আমি সুতপা বলুন বিশ্বাস বলুন। ঘোষ বলছি। হ্যাঁ, এই বলুন গল্পটা সুতপাজি। শুনে না হ্যাঁ, আমারও কিন্তু মনে হলো যে আমেরিকায় থাকে। এটা কিন্তু আমার প্রথম থেকে মনে হচ্ছিল, এবং এক্ষুনি দাদা যিনি ও মানে বললেন তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, যে যিনি আমেরিকায় থাকেন, প্রথম কথা তিনি চটি পরবেন না, দ্বিতীয়ত ওরকম টুইন টাওয়ারের মতন ওরকম একটা জায়গায় যিনি অত ভালো একটা পজিশনে চাকরি করছেন, জাস্ট বসের নিচেই বোঝা যাচ্ছে, তিনি কিন্তু ওরকম ট্রেনে যাবেন না, তার একটা গাড়ি থাকবে মিনিমাম, তিনি একটা গাড়ি ড্রাইভ করে যাবেন, বা হ্যাঁ ওখানে তো এগুলোই চলে। তো এই জায়গাটা সম্পর্কে না জেনে এমনি একটা গল্প নামিয়ে দিলেই তো একটা অনুগল্প হয়ে যায় না। আমি এরকম মানে এই ধরনের কথা বলতে চাইছি না, আমি আঘাত করতে চাইছি না, এটা ভাববেন না, কিন্তু আমি সমালোচনা মানে এই জায়গাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে ভালো লাগেনি গল্পটা, এটা ঠিক দাঁড়ায়নি গল্পটা, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ সুতপাদি। আর কেউ যদি কিছু বলতে চান এগিয়ে আসুন, মাইক অন করে বলুন। গল্প দুটি নিয়ে আর কেউ আলোচনা করতে চান বলবেন তাহলে একটু। আচ্ছা, আমি একটু পঞ্চানন্দা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হলো যে গল্পটা সম্পর্কে তো বললেন, গৌরবাবু বললেন, বা আরেকজন ম্যাডাম বললেন। আমার যেটা মনে হয়েছে যে চটি অর্থে মানে স্যান্ডেল, এইটাকেই আমরা অনেক সময় চটি বলি, তো সেই হিসেবে হয়তো তিনি চটি মানে একটা হাওয়াই চটি আমরা হয়তো ভেবে নিচ্ছি, এটা হতে পারে। চটি অর্থে সেই অর্থে মানে একটা মেয়েরা যেরকম ভাবে একটা চটি পরে সেই হিসেবে একটা চটি এইটা। কিন্তু আমার কথা হচ্ছে যে গল্পের নাম চটি লিখে উনি যে একটা মানে কৌতূহল সৃষ্টি করার চেষ্টা করলেন নামটা দেখে, সেই জায়গাটাতে মানে চটি না থেকেও অন্য কিছু হতে পারে, সেটা ফোন হতে পারে, সেটা তার পরনের কাপড় হতে পারত, যে কাপড়টা ছিঁড়ে গেল, যেতে গিয়ে একটা কোথাও লেগে গিয়ে সেটা ছেড়ে গেল, সুতরাং সেই নামে কি হতো, মানে এখানে কোনো ব্যঞ্জনা আসেনি আর কি, চটির কোনো ব্যঞ্জনা পাই। এটা হলো এক নম্বর। আর একদম শেষকালটাতে যেটা বুঝলাম, ছোট গল্প হয়েছে কি হয়নি সেটাও তো বলে দিয়েছেন ওনার। আমার যেটা মনে হলো যে ওই যে চটিটা রেখে দিয়েছেন তিনি, মানে কলকাতায় ফিরে এসেছেন কিন্তু চটিটা রেখে দিয়েছেন, এইখানেই আমার একটা জিনিস মনে হলো যে আমরা বড্ড বেশি মানে অ্যাংজাইটির মধ্যে ভুগি, বড্ড বেশি আমরা মানে সাকসেস চাই প্রত্যেকটা ব্যাপারে আমরা মনে করি যে আমাদের মতো করে সবকিছু হবে। মানে এই বাজার যাচ্ছি, বাজারে আমার পটলের দাম এটাই হতে হবে, সেটা কেন বেড়ে গেল, মানে সর্বদাই আমরা একটা অ্যাংজাইটির মধ্যে পড়ি। তো সেই অর্থে আমাদের মনে হয়েছিল সেই মুহূর্তে যে এই চটিটা অভিশপ্ত, এই চটিটাকে ফেলে দেবো বা এই চটিটা নষ্ট করে দেবো, এসে ঠিক তেমনি হয়েই কিন্তু ছড়িয়ে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেছিল। কিন্তু ব্যাপার হলো সেদিকে যখন খবরটা শুনলেন এবং তখন কিন্তু ধন্যবাদ জানালেন তিনি এই চটিকে, এবং
সারা জীবন তাকে হয়তো বহন করে যাওয়ার মতোই একটা জায়গাতে তিনি পৌঁছে গেলেন। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু ঘটে। আমরা সর্বদাই কোনো না কোনো মানুষের উপরে বা কোনো কিছু পরিস্থিতির উপরে আমরা দোষারোপ করি, কিন্তু আদতে দেখা যায় যে সবকিছুই ভালো হয়, সেই ভালোটাকে আমরা একটু বুঝতে পারি অনেক পরে, হয়তো সুদূর প্রসারী তার একটা কোনো ফলাফল আমাদের কাছে আসে এবং আমাদের দেখার নজরেই সেটা ভালো হয় বা খারাপ হয়। এখানে তার ক্ষেত্রে এটা কিন্তু ভালো হয়েছে, এইটুকু মেসেজ হয়তো তিনি দিতে চেয়েছেন, এটা আমার মনে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই পঞ্চানন্দাকে। ম্যাডাম, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার একটাই গল্পকারকে প্রশ্ন, যে ভারত বা আমেরিকা বা পৃথিবীর যে কোনো দেশের কোন সেই উচ্চবিত্ত পরিবার যে পরিবারের মানুষের কাছে একমাত্র এক পাটিই চটি থাকে, যেটা ছিঁড়ে গেলে তার আর বাইরে যাওয়ার মতন কোনো অবস্থাই থাকে না? এটা কোথায় হয়? এটা কি সম্ভব আজকের দিনে? ব্যাস এইটুকুই। চটি গল্প নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আলোচনা উঠে এসেছে, বিশেষত টেকনিক্যাল দিকগুলো নিয়ে জোরালো ভাবে অনেকেই আলোচনা করলেন। লেখক নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববেন পরবর্তীকালে। গল্প দুটি, আজকে যে দুটি অনুগল্প পাঠ হলো, জল ও ডাঙার জীবন, এটি আমাদের প্রথম গল্প। গল্পটি একটা বার্তাবহ। বার্তাটা এইরকম যে লিঙ্গ অনুযায়ী যে আমাদের কর্মবিভাজন সমাজে একটা দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটাকে লেখক খুব সুন্দরভাবে গুরুত্বহীন করতে পেরেছেন। এই যে ভাড়ার উপর দাঁড়িয়ে, বাসের ভাড়ার উপর দাঁড়িয়ে মেয়েটি রাজমিস্ত্রির কাজ করছে, এই একটা চিত্রকল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে নারী শুধুমাত্র ওই ঘরকন্যার কাজ, বাসন মাজা, বাচ্চা প্রতিপালন এইগুলোর মতো নয়। তারা যে কোথাও গিয়ে বিমান চালাতে পারেন, বাস চালাতে পারেন, এমনকি চাইলে দেশও চালাতে পারেন। এই ভাবনাটাকে, একটা আধুনিক ভাবনাকে গল্পের মধ্যে রাখতে পেরেছেন। আরেকটা পর্যায়ে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষিত একজন চরিত্র, তিনি নিজের মতো করে একটা কাজ খুঁজে নিতে পারছেন না, কোথাও সে মদ্যপ স্বামীর ভরসায় তিনি আছেন। এটাও একটা কোথাও আঘাত দিচ্ছেন যে প্রত্যেকে নিজের শিক্ষা দীক্ষা বুদ্ধি বা শারীরিক ক্ষমতা অনুযায়ী একটা কাজ কোথাও বেছে নেওয়া উচিত বা স্বাবলম্বী হওয়া উচিত। এই গল্পটার মধ্যে যে জল আর ডাঙা, কতখানি জলের মধ্যে আমি থাকবো নাকি আমার জন্য একটা ডাঙা আমি খুঁজে নিতে পারবো, এই গল্পটা যেন সেই কথাটি বলে। আমার বেশ আধুনিক গল্প বলে কিন্তু মনে হয়েছে। আর দ্বিতীয় যে গল্পটি চটি, টেকনিক্যাল দিক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। গল্পটার যে লেখার যে নির্মাণ ভঙ্গিটি একদম টানা, একটা কোথাও যেন মনে হচ্ছে সেই আত্মজীবনী বা একটা দিনের স্মরণীয় ঘটনা, একটা ডায়েরির পাতা, এইভাবে যেন গল্পটি উঠে এসেছে। নির্মাণ দিকটা নিয়ে একটু ভাবতে বলবো, যে কোথাও যদি একটু সংলাপ আনা যায়। আর চটি ব্যাপারটাকে যদি এই চটি থাকবে কি থাকবে না, এটা নিয়ে তো লেখক ভাববেনই, তার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ ঘটনা। তিনি যেহেতু একটি ভাগ্যের উপরে জোর দিচ্ছেন, যে ভাগ্যের জোরে সে বেঁচে গেছে, ভাগ্যে সেদিন সে যায়নি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ছে, ভাগ্যে সে অফিসে ছিল না, তাই জন্য আবার কলকাতায় ফিরে আসতে পেরেছে। ভাগ্যটাকে ধরেই যখন গল্পটাকে রাখতে চাইছেন, আমার মনে হয় বস্তুটাকে চেঞ্জ করুন, নতুন কিছু নিয়ে আসুন, যেটাতে বেশ চমকপ্রদ কিছু হবে, এবং নির্মাণের দিকটি একটু ভাবুন, যেখানে গল্পটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এইটুকু বলার। আর বেশ সব মিলিয়ে আমরা ভালো দুটি গল্প শুনলাম, আলোচনাও যথার্থ হয়েছে। এবার আমি আমার দায়িত্ব অর্পণ করছি তপন বাবুর দিকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সোনালী। সোনালী আজকে প্রায় অনেকটা অসুস্থ শরীর নিয়েই পুরো সঞ্চালনাটা করেছে, এবং সেই কারণে সোনালীকে অনেক ধন্যবাদ। তো সোনালী খুব তাড়াতাড়ি চলে যাবে, তো আমরা সোনালীকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা পরের অনুষ্ঠানে চলে যাব। এবার ছোট গল্প দুটি পাঠ করা হবে, এবং এটা সঞ্চালনা করবেন সিক্তা গোস্বামী। আমি সিক্তা গোস্বামীকে অনুরোধ করব সঞ্চালনার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকলকে। কোন গল্পের আসরে উপস্থিত সকল বন্ধুদের স্বাগত জানাই। আমরা কোন গল্পের আসরের দ্বিতীয় পর্যায়ে আছি। প্রথম পর্যায়ে অনুগল্প শেষ হয়েছে, দ্বিতীয় পর্বে আছে দুটি ছোট গল্প। আমরা জানি না লেখককে,
আমরা শুধু জানি গল্পগুলো পাঠ করবেন অন্যজন, এবং আলোচনার পর শেষকালে পর্দা উন্মোচন হবে, যেখানে লেখক পাঠক একসঙ্গে হবেন। আমি প্রথম গল্প সুহাসিনীর একটি দিন, এই গল্পটি পাঠ করবেন বৈশালী সেন। বৈশালী সেন এই গল্পটি পাঠ করবেন এবং আলোচনা করবেন দেবাশিস মল্লিক। আমি বৈশালী সেনকে বলবো সুহাসিনীর একটি দিন গল্পটি আপনি পাঠ করুন। ধন্যবাদ শিক্ষাদি। শুভ সন্ধ্যা সকলে। আমার একটু শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, আমি একটু ধীরে ধীরে হয়তো পাঠ করব, সকলের বুঝতেও তাতে সুবিধেও হবে। আমি গল্পটা শুরু করছি। গল্পের নাম সুহাসিনীর একটি দিন। সুহাসিনী বাড়ির গেটটা খুলে রাস্তায় পা দিয়েছেন যখন, ধীমান এসে দাঁড় করালো। দিদি, খুব অসুবিধের মধ্যে আছি, 500টা টাকা যদি দিতেন। 50 ছুঁই ছুঁই সুহাসিনী খরচে মানুষ। মাইনে পাওয়ার পর সপ্তাহ 2-এর মধ্যে সব টাকা শেষ হয়ে যায়। যদিও যথেষ্ট ভালো একটা চাকরি করেন তিনি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। মাইনেপত্র খারাপ নয় মোটেই, অথচ তবুও টাকা রাখতে পারেন না একদম। ধীমান রিক্সা চালায়। সুহাসিনীর বাড়ির কাছেই ওদের রিক্সা স্ট্যান্ড। গত মাসেও ধীমান 1000 টাকা ধার নিয়েছে, এই মাসেই শোধ দেবে বলেছিল। সুহাসিনীর খুব ইচ্ছে হলো বলতে, আগের মাসের টাকাটাই তো এখনো ফেরত দাওনি ধীমান। কিন্তু আদতে বললেন না কিছু, বলতেই পারলেন না। ওই যে দরকারের সময় কোনো কথাই জোগায় না তার মুখে। কারোর মুখের উপর সত্যি কথাটা স্পষ্ট করে বলতে ভারী সংকোচ হয় তার। অভ্যেসটাই তো তৈরি হলো না। বরঞ্চ মুখ বুজে হাসি মুখে অন্যের অন্যায় দাবি মেনে নেওয়া অনেক বেশি স্বস্তিদায়ক তার কাছে। সুহাসিনী ব্যাগের চেন খুললেন। 500টা টাকার নোটটা ছাড়া খুচরো টাকা মিলিয়ে বড় জোর 100 কিংবা 150 টাকা হবে, তার বেশি কোনো মতেই না। মাস শেষ হতে এখনো হপ্তাখানিক দেরি, চালানো যাবে তো? যাকে কত কিছু ভাবতে গেলে ডাউন বনগা লোকালটা মিস হয়ে যাবে। সুহাসিনীর শেষ সম্বল 500 টাকার নোটটা ধীমানের হাতে তুলে দিলেন। ধীমানের হাতে তুলে দিয়ে ভ্যান ধরতে ছুটলেন। সুহাসিনী এক আশ্চর্য মানুষ। মাঝবয়সী, ছোটখাটো চেহারা, এখনো যথেষ্ট সুন্দরী। শ্যামলা গায়ের রং, এক মাথা কালো কোঁকড়ানো চুল আর দ্বিখোল চোখের সুহাসিনী সত্যিই সুহাসিনী, সদা হাস্যময়ী। কোনোদিন কেউ তাকে রাগ করতে দেখেনি, মাথা গরম করে খারাপ কথা বলতে শোনেনি। সবাই তাকে ভালোবাসে। বাংলায় যাকে বলে অজাত শত্রু, সুহাসিনী আসলে তাই। রোজ সকালে 8টা-10-এর বনগা লোকালটা ধরেন সুহাসিনী, মানে নামেন দমদম ক্যান্টনমেন্টে। স্টেশনের কাছের ব্রাঞ্চেই এখন পোস্টের তিনি, হেঁটেই চলে যাওয়া যায়। ট্রেনের সহযাত্রীরা তার দীর্ঘদিনের বন্ধু। ওঠার সঙ্গে সঙ্গে সমবেত স্বরে সবাই হাঁক ডাক করে উঠল, এই সুহাস দিদি, এসো এসো, জায়গা আছে। সুহাসিনী এক মুখ হাসি নিয়ে ট্রেনে উঠলেন। উঠে গিয়ে বসলেন লিলির ঠিক পাশটিতে। জায়গা অনেক ছিল, অন্য কোথাও বসলেও চলতো, এমনকি পিয়ালি সরে গিয়ে
জানলার ধারে জায়গা ফাঁকাও করে দিয়েছিল। কিন্তু সুহাসিনী গিয়ে বসলেন লিলিরই পাশে। লিলির ডিভোর্স হয়েছে মাস 5 আগে। দীর্ঘদিনের সম্পর্কের পরে বিয়ে। বেচারা ধাক্কাটা মেনে নিতে পারেনি একদম। সুহাসিনী ব্যাগ থেকে ভারী সুন্দর ছোট্ট একটা কানের দুল বের করে এগিয়ে দিলেন লিলির দিকে। দেখ তো পছন্দ হয় কিনা, ছোট দুল ভালোবাসিস? লিলির সুন্দর মুখটা খুশিতে ঝিলমিলিয়ে উঠল। কি সুন্দর গো সুহাসদি, আমার জন্য? সুহাসিনী মাথা নাড়তেই লিলি জড়িয়ে ধরল তাকে। জড়িয়ে ধরল সুহাসিনীও। এই আনন্দ, এই খুশি আর হাসি মুখগুলোই তো সুহাসিনীর বেঁচে থাকার রসদ। ওমা কই দেখি দেখি। পিয়ালি হাত বাড়াতেই সুহাসিনী বললেন, পছন্দসই কিছু পেলে এরপর তোর জন্য নিয়ে নেব পিয়ালি। ছোট্ট মহিলা কামরা হাসি, গল্প আর হইচইয়ে ভরে উঠল। দমদম ক্যান্টনমেন্টে সুহাসিনী নেমে যেতেই শুরু হলো তাকে নিয়ে আলোচনা। মেমোহরে যেমন হয় আর কি। কোয়েল বলল, যাই বলো, সুহাস দিদির মতন এত ভালো মানুষ আমি আর কোথাও দেখিনি। সারাক্ষণ হাসি মুখ, রাগ নেই, বিরক্তি নেই, কি মায়াময় মানুষ। সবাই একযোগে সায় দিল। নীলিমাদির সামনের বছর রিটায়ারমেন্ট। বললেন, অনেক বছর ধরে দেখছি তো সুহাসিনী সত্যিই সুহাসিনী। ওকে কখনো চুপচাপ আর গম্ভীর দেখিনি, সব সময় হাসছে। পলি জিজ্ঞেস করলো, আচ্ছা সুহাসদি বিয়ে করেননি কেন? ওর একা একা লাগে না? একা কেন লাগবে? দেখিসনি ওর বন্ধু, ওর কত বন্ধু। রোজই তো এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। কাকিমা কিছু বলেন না? ওর তো ভাইও আছে একটা শুনেছি। ভাই তো কবেই বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। তখনও সুহাসের বিয়ের বয়স পার হয়নি। তবে ওর মাই তো শুনেছি ওর বিয়ে দিতে চায় না, বলে নাকি ও কোথাও গিয়ে মানাতে পারবে না। সুহাস দিদি মানাতে পারবে না? সবাই হেসে ওঠে উচ্চস্বরে। হাসি আর থামতেই চায় না। নীলিমাদি বললেন, তাহলেই বোঝ, আসলে বিয়ে দেবে না, তাই দেয়নি। ছেলে তো দেখে না, মেয়েটাকে আর হাত ছাড়া করতে চায়নি আসলে। কোয়েল একটু ঠোঁট কাটা, অস্ফুটে বলে উঠল, পাজি বুড়ি। সবাই সমব্যথী হয়ে উঠল সুহাসিনীর। আহারে, এত ভালো মানুষ অথচ এত একা। সুহাসিনী অফিসে ঢুকলেন যখন, তখন ঘড়ির কাঁটা সবে 10টা ছুঁই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রবেশনারি অফিসার হিমাদ্রি সান্যালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। সুহাসিনীকে দেখেই বলে উঠলেন, দেখেছেন তো, আগেই বলেছিলাম 10টা বাজুক আগে, তবে তো সুহাস দিয়ে আসবেন। 10টার আগে সুহাস দিয়ে কোনোদিন আসতে পারেন না। সুহাসিনীর কষ্ট হলো, রাগ হলো, ইচ্ছে হলো। বলেন, 10টাতেই তো অফিস শুরু আমাদের, এই সময় তো আসার কথা আমার, নাকি? 7 সকালে এসে বসে থাকবো কেন? তাছাড়া আমি তো নির্ধারিত সময়ের পরে ঢুকিনি কখনো। বরং অনেক সময় অনেকেই এসেছেন আমারও পরে। যথারীতি বলতে পারলেন না একটি কথাও। সৌজন্যের হাসি হেসে সামনে এগোলেন। একটু এগোতেই নতুন জয়েন করা স্নেহা তালুকদার এক গাদা লোন অ্যাপ্রুভালের কাগজ ধরিয়ে দিল হাতে। এগুলো একটু দেখে দেবেন সুহাস দিদি, কাস্টমার এসে বসে আছে। সুহাসিনী মৃদু হেসে কাগজগুলো নিলেন। বলতেই পারতেন, লোন ডিপার্টমেন্টের কাউকে দাও স্নেহা, আমাকে কেন? কিন্তু
না বলে হাত বাড়িয়ে নিলেন কাগজগুলো, হাসি মুখেই বললেন না কিছুই, নিজের সিটে গিয়ে বসলেন। পাশের সিটেই অনিমা বসেন। এতক্ষণের ঘটনা পুরোটাই দেখছেন তিনি। অনিমা দীর্ঘদিনের সহকর্মী, চাকরি জীবনে একেবারে শুরুর দিকে যখন প্রফেশনাল ট্রেনিং নিতে হয়েছিল তখনও একসঙ্গে ট্রেনিং নিয়েছিলেন দুজনে, সেই থেকে বন্ধুত্ব। তারপর কতবার ভিন্ন ভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে দুজনের, যোগাযোগটা তবু রয়েই গেছে। দীর্ঘ সম্পর্কের সুবাদে অনিমার অধিকার বাকিদের থেকে বেশি। সিটে এসে বসতেই ঝাঁঝিয়ে উঠলেন অনিমা, এই করেই যা সারা জীবন, কাউকে তো না বলতে শিখলি না জীবনে, যে যা বলছে করে দে। আরো হাসি মুখে অসহ্য। সুহাসিনী আমতা আমতা করে বললেন, কি করব বল, এরকম করে বললো না বলা যায়? আর বলা যাবে কেন, সবকিছুতেই রাজি হয়ে যা। লোকে আরো সুযোগ নিক তোর ভালো মানুষের। বলতে চাই বিশ্বাস কর, বলতে চাই খুবই, কিন্তু কিছু বলতে পারি না শেষ পর্যন্ত। কাউকে মুখের উপর কিছু বলতে খুব খারাপ লাগে রে। আজ সকালে কি হয়েছে শোন। সুহাসিনী সবে ভেবেছিলেন ধীমানের ব্যাপারটা অনিমার কাছে শেয়ার করবেন, কিন্তু তার আগেই অনিমার ফোন এলো একটা। ছেলেই ফোন করেছে বোধহয়। ছেলের বিয়ে নিয়ে কিছুদিন ধরে একটু অস্থিরতার মধ্যে রয়েছেন অনিমা। তড়িঘড়ি চেয়ার ছেড়ে ফোনটা ধরে নিলেন। বাইরের দিকে হেঁটে যেতে যেতে বলে গেলেন, আমার কাজটা একটু দেখে নিস তো সুহাস, ছেলেটা ফোন করেছে আবার। সুহাসিনী মৃদু হেসে অনিমার টেবিল থেকে ফাইল টেনে নিলেন। সময় এগুলো, সামনে লম্বা লাইন, এক এক করে কাস্টমার ছাড়ছেন সুহাসিনী। গ্রুপ ডি স্টাফ শ্যামল তারই মধ্যে এসে কাগজপত্রে সই করিয়ে নিয়ে যাচ্ছে। একটু পরেই টিফিন টাইম। আজ সুহাসিনী টিফিন আনেননি, বাইরে থেকে কিছু কিনে নিতে হবে। এদিকে ব্যাগে 150 টাকা পড়ে আছে মোটে। সুহাসিনী চিন্তায় পড়লেন। এই শ্যামলের কাছেও 3000 টাকা পান সুহাসিনী। বছর দেড়েক আগে 5000 টাকা ধার নিয়েছিল, 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে বলে। খেপে খেপে 2000 টাকা শোধ করেছে, বাকিটা বোধহয় আর দেবেই না। অন্তত ফেরত দেওয়ার লক্ষণই নেই কোনো। দেখা হয় রোজই, হেসে হেসে কত গল্পও করে, অথচ টাকার প্রসঙ্গ তোলে না কখনো। অফিসের আরো 2-1 সঙ্গে নাকি করেছে এমন। তারা দিব্যি তাগাদা দিয়ে ফেরত নিয়েছে নিজের টাকা। সুহাসিনী পারেন না কেন? না, আজ একবারে পিঠ ঠেকে গেছে দেওয়ালে। 150 টাকায় সপ্তাহ কাটবে না। LIC প্রিমিয়াম কেটে নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সটুকু পড়ে রয়েছে। আজ টাকাটা চাইতেই হবে, তবে এখন নয়, টিফিনের ব্রেকটা আসুক। মনে মনে ভাবলেন সুহাসিনী। যথা সময়ে টিফিনের ব্রেকও শেষ হলো। না, টাকাটা সুহাসিনী চাইতে পারেননি। আর কি ভাগ্যিস যে বসেননি দুম করে। আসলে টাকার কথাটা পারবেন বলেই আলাপ জমাতে গিয়েছিলেন শ্যামলের সঙ্গে। আর তখনই শুনলেন শ্যামলের বাবা নাকি খুবই অসুস্থ, স্ট্রোক হয়েছিল, শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে। ডাক্তার, ওষুধ, আয়া সব মিলিয়ে অনেক খরচ। সুহাসিনী খারাপই লাগছিল। এই অবস্থায় ফেরত চাওয়া যায় নাকি? ছি, কি লজ্জার ব্যাপার হতো টাকাটা চেয়ে বসলে। কাজ এখন অনেক হালকা, ভিড় কমেছে,
সুহাসিনী অনিতার কাজে টুকটাক টুকটাক হেল্প করে দিলেন। অনিমা আজ একটু আগেই বেরিয়ে যাবে। অফিস শেষে সুহাসিনী যখন বেরোলেন ব্রাঞ্চ থেকে, তখন রাত হয়ে গিয়েছে। অনিমা নেই, আজ তিনি একাই। আসলে বেরোনোর সময় ব্রাঞ্চ ম্যানেজার আরো এক গাদা কাজ দিয়ে পাঠালেন। শেষ করতে এত সময় লাগলো। ভদ্রলোক নিজেও ছিলেন অবশ্য। রোজকার ট্রেনটা আজ আর পাবেন না সুহাস, যেতে হবে অন্য ট্রেনে। বাড়িতে ঢোকার মুখেই পরিচিত একটা স্বর, সুহাস মা শুনবে একবার। মোড়ের মাথায় হলুদ বাড়ির মেসোমশাই, কৃপণ বলে বদনাম আছে পাড়ায়। সুহাসিনী থমকে দাঁড়ালেন। আমার বড় নাতিটার এবার মাধ্যমিক, অঙ্কে বড় কাঁচা। তুমি যদি রবিবার রবিবার করে অঙ্কটা ওকে একটু দেখিয়ে দিতে মা, বড় উপকার হতো। আমার ছেলেটার তো রোজগার পাতি ভালো নয়, জানোই তো সব। মাস্টার দিতে পারিনি আসলে। সরকারি চাকরি কি আর সবার হয় মা? ভাগ্যে থাকলেই হয়। বলেই ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সুহাসিনী খোঁচাটা বুঝতে পারলেন স্পষ্ট। মানুষ পায়ও বটে তাকে, যেভাবে পাচ্ছে কাজে লাগাচ্ছে, আবার খোঁচাও দিতে ছাড়ছে না। মনের মধ্যেটা বড্ড তিতকুটে হয়ে গেল সুহাসিনীর। ভদ্রলোক তখনও বলে যাচ্ছেন, বেশি নয়, এই ঘন্টাখানেক করে দিলেই হবে। এই তো পরীক্ষা তো চলেই এলো ওর, তাছাড়া তোমার তো ছুটিই থাকে রবিবার। রবিবার বড় আকাঙ্ক্ষার দিন, ছুটির দিন, আয়েশের দিন, সেটাও তাহলে থাকবে না নিজে। বিরক্ত লাগলো খুব, কিন্তু বিরক্তি চেপে রেখে হাসি মুখেই সম্মতি দিলেন সুহাস। আরো একটু কথা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ক্লান্ত বিধ্বস্ত সুহাসিনী ঘরে ঢুকলেন যখন, তখন আর মুখে হাসি নেই তাঁর। কপালে ভ্রুকুটি, রাগ, মুখে রাগ আর বিরক্তি। এই রূপ তার চেনে না কেউ, শুধু একটা মানুষ ছাড়া। ঘরে ঢুকে চটি জোড়া খুলে ছিটকে ছড়িয়ে দিলেন পা থেকে। ঢাউস ব্যাগটা ছুঁড়ে ফেললেন সোফায়। অভিঘাতে নরম গদি যান্ত্রিক শব্দ তুলে ডেবে গেল কিছুটা। সেই একটা মানুষ কি যেন একটা বলতে চেয়েছিলেন, দাঁত মুখ খিঁচিয়ে বিচ্ছিরি একটা উত্তর দিলেন তার মেয়ে, কর্কশ আর দুর্বিনীর সুহাসিনী। আর তারপর হাত মুখ না ধুয়েই টান টান হয়ে শুয়ে পড়লেন মেঝেতে। মা তবুও কাছে এলেন গুটি গুটি পায়। নোংরা জামা কাপড়ে মেঝের মধ্যে শুয়ে পড়লি কেন? হাত মুখ ধুয়ে আয় যা, আমি খাওয়ার গরম করছি। সুহাসিনী ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন। এখন আর চেনা যায় না তাকে। এই সুহাসিনী কি সেই সুহাসিনী? বৃদ্ধা রান্নাঘরের দিকে যেতে যেতে অস্ফুট স্বরে বললেন, কি মেজাজ মেয়ে! কোথাও কোনো জায়গাতে যদি গিয়ে মানাতে পারে এই মেয়ে। ভাগ্যিস বিয়ে থা করেনি, করলে শ্বশুরবাড়ি থেকে ফেরত দিয়ে যেত ঠিক। কি কুক্ষণে যে ওর বাবা ওর নাম রেখেছিল সুহাসিনী, কি জানে। নমস্কার। ধন্যবাদ জানাই বৈশালীকে। খুব সুন্দর পাঠ হয়েছে, খুবই ভালো লাগলো। ধীরে ধীরে আস্তে আস্তে পাঠ করলেন এবং চমৎকার পাঠ, এর জন্য একটা প্রশংসার দাবি রাখেন। এই গল্পের আলোচনা করবেন শ্রী দেবাশিস মল্লিক, মূল আলোচক শ্রী দেবাশিস মল্লিক। তারপরে আপনাদের যদি কিছু মনে হয় যে কেউ আপনারা এই গল্প নিয়ে কিছু বলতে পারেন। আমি এখন শ্রী দেবাশিস মল্লিককে ডেকে নেব এই গল্পটা নিয়ে কিছু বলার জন্য।
শ্রী দেবাশিস মল্লিক। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি গল্পটি একটু বড়, লম্বা, অনেকক্ষণ ধরে গল্প শুনেছেন। আমি কথা কিন্তু খুব কম গল্প বলতে চাইছি আর কি, বলবো। জগতের সকলের জন্য সুহাসিনী, তিনি অজাতশত্রু। শুধু বাড়ির মানুষের জন্য তিনি ভয়ঙ্কর রূঢ়, দুর্বিনীত, অটুভাষিনী। এই যে বৈপরীত্য, এই যে কি বলবো, ডক্টর জেকিল মিস্টার হাইড, একই মানুষের মধ্যে দুই বিপরীত চরিত্র, তার সহাবস্থান, এটাও আমাদের বাস্তব পৃথিবীতে, আমাদের অভিজ্ঞতায় একেবারে যে নেই তা নয়, অনেক সময় দেখা যায়। এই বিষয়টা আসলে আরো একটা দিক থেকে গল্পের যে বাস্তবতাটা আমার মনে হয়েছে, যে সুহাসিনী তিনি পরোপকারী, তিনি যত্নশীল, সকলের কথা ভেবে তিনি কাজ করেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকেন। আর আমরাও তো ওই একই রকম, আমরা তো আসলে ততটা ভালো মানুষ সত্যি করে নই যতটা ভালো মানুষের ভান করি। আর প্রাণপণে এই ভান করতে করতে চলতে হয় আমাদের সকলকেই। তাই সময় সময় হয়তো আমরাও ক্লান্ত হয়ে যাই, ওই সুহাসিনীর মতো। হয়তো শেষটা ওরকম অতটা বিপরীত সবসময় হয় না, কিন্তু সুহাসিনী এই গল্প শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, যে ভালো মানুষই করতে করতে শেষ পর্যন্ত যখন এই মুখোশের, এই ছদ্মবেশের প্রয়োজন আর থাকছে না, তখন ক্লান্ত সুহাসিনী তিনি তার স্বরূপ দেখাচ্ছেন। আসলে যে সম্পর্ক সহজাত, তাকে টিকিয়ে রাখার জন্য আমাদের তো আয়াস করতে হয় না। বাড়ির লোকের কাছে, একান্ত কাছের লোকের কাছে আমরা অকপট হতে পারি, কিন্তু যে সম্পর্ক বাইরে, যাকে আমরা নিজেরা তৈরি করি, সেটাকে টিকিয়ে রাখতে এরকম আপ্রাণ প্রয়াস আমাদের আজীবন হয়তো করে যেতে হয়। এই গল্পের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে গেলে এটা আমার মনে হচ্ছে। আসলে গল্পটা শুনতে শুনতে মনে হয় একটু দীর্ঘ, আর যেন আরেকটু ছোট করে নেওয়া যেতে পারতো ছেটে কেটে, যেন একটানা ধীর লয়ে চলেছে। কিন্তু যখন আমাদের মনে হয় যে দীর্ঘ আলাপের পর ঝালার ঝংকার যেমন দ্রুততায় শুরু হয়, সেই রকমই যেন গল্পের শেষে মায়ের সঙ্গে সুহাসিনীর যে সংলাপ বিনিময়, তার যে চিৎকার, তার যে চূড়ান্ত রূঢ় কর্কশ আচরণ, দুর্বিনীত আচরণ, এটা আমাদের ওটা মনে করিয়ে দেয় যে এটার বোধহয় প্রয়োজনটা ওই বৈপরীত্যটাকে আরো স্পষ্ট করে তোলার জন্য। যেমন কালো খড়ির দাগটা স্পষ্ট হয়, কালো বোর্ডেতে, ব্ল্যাক বোর্ডেতে সাদা খড়ির দাগ স্পষ্ট হয়ে বেশি ফুটে ওঠে, ওই বৈপরীত্য সেই জন্যই যেন প্রয়োজন। এই গল্পের নাম সুহাসিনীর একদিন। একটা দিন, সমস্ত দিন ধরে সুহাসিনী বাইরের মানুষের সাথে তার নিজেকে আড়াল করতে 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 ক্লান্ত হয়ে পড়ে রাতে যখন মায়ের সঙ্গে তার দেখা হচ্ছে, তখন সে ফেটে পড়ছে ধৈর্যহীনতায়, সে ফেটে পড়ছে তার একেবারে ক্ষোভে। এই গল্পের নাম আরেকটা নাম হতে পারতো যে চাঁদের অপর পিঠ। মানে আমরা তো জানি যে চাঁদের একটা পিঠই আমরা দেখি এবং মুগ্ধ হই, চাঁদের অপর পিঠ যেখানে পৃথিবীর আলো পৌঁছায় না, সেটা তো অন্ধকার। তো সুহাসিনীর ওই যে অপর যে রূপ, যেটা শুধু বাড়ির একজন মানুষ দেখে, তার ফলে এই গল্পের নাম অনায়াসে
চাঁদের অপর পিঠও হতে পারত সুহাসিনীর একদিনের বদলে। এটুকুই আমার বলার। ধন্যবাদ জানাই শ্রী দেবাশিস মল্লিককে, খুব সুন্দর করে গল্পটা নিয়ে বললেন। আপনাদের মধ্যে থেকে আর কেউ যদি কিছু বলতে চান আপনারা বলতে পারেন। আমি একটু নির্মিতি নিয়ে একটুখানি বলবো। হ্যাঁ বলুন। দেবাশিস খুব চমৎকার বলেছেন, কিন্তু গল্পটা তো সুহাসিনীর একটি দিন। আমার ভালো লেগেছে, প্রথমে বলেনি, সুহাসিনীর একটি দিন এবং সেই দিন যাপনের গল্পটা বলেছেন। আমরা একটু গল্পটা এগোবার পরই বুঝতে পারি সুভাষিনীর যে চরিত্র, সুভাষিনীর যে প্রকৃতি, সেটা আমরা টের পেয়ে যাই। এবং সেই জায়গা থেকে আমি একটা জায়গায় বলবো যে গল্পটার নির্মাণটাও কিন্তু সুহাসিনীর মতোই। এবং এইটা একবারে কি বলবো, একটা অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। গল্পটা কোথাও উচ্চকিত না, একমাত্র শেষে দেবাশিস শেষে বলেছেন যে মায়ের কাছে সে একটু ক্ষুব্ধ হলো, কিন্তু সেখানেও যে খুব বেশি ক্ষুব্ধ হয়ে খুব বেশি ভেঙে পড়লো তা নয়। কিন্তু আমার মনে হয়েছে সারা গল্পটা জুড়ে, মানে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত প্রায় গল্পটা অত্যন্ত, নির্মাণটা অত্যন্ত চাপা, অত্যন্ত একদম সুহাসিনীর মতো একটা ক্যারেক্টারের মতো গল্পটা। এইটা আমার খুব ভালো লেগেছে, এইটুকু আমার বলার জন্য, এই আর কিছু। ধন্যবাদ গৌরদা। উনি আবার অন্য দিক একটা তুলে ধরলেন। আপনারা আর কেউ কিছু বলতে চান এই গল্পটা নিয়ে? যদি কিছু বলতে চান তো বলুন। আচ্ছা, মনে হচ্ছে আর কেউ কিছু, কারোর কিছু বলবার নেই। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটি পাঠ করবেন সানা দে এবং মূল আলোচনা করবেন মূল আলোচক শ্রী গৌর বৈরাগী মহাশয়। গল্পের নাম তাহাদের কথা। এখন পাঠ করবেন সানা দে। আমি সানা দেকে অনুরোধ করব মাইক্রোফোনটা অন করে উনি গল্পটি পাঠ করবেন। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, আমি গল্প পাঠ শুরু করছি। তার আগে বলি, আগের ছোট গল্পটি অসম্ভব সুন্দর একটি ছোট গল্প। আর আমার গল্পের নাম হলো তাহাদের কথা। গল্প শুরু করছি। গোধূলির কথা। সম্পর্ক আসলে নক্ষত্রের মতো, নিভে গেলেও তার আলো বহুদিন উত্তাপ ছড়ায়। কথাটা কোথায় যেন পড়েছিল, কোনো কথাই স্পেসিফিক্যালি মনে থাকে না এখন। অস্তিত্ব জুড়ে এই কেবিনটা, তীব্র ইথাইলের গন্ধ, চ্যানেল ড্রিপের টপ টপ টপ। আমি কি মরে যাব? আর কোনোদিন কি ফিরতে পারবো আমাদের গোধূলি নিলয়ে? নিলয় মনে মনেও হয়তো আমার জন্য অপেক্ষা করে না আর। কিন্তু আমি যে ফিরতে চাই। ভিজিটিং আওয়ারে কখনো সখনো ইপসিতা বা দাদা ভাই এলে আমি ভীষণভাবে নিলয়কে খুঁজি। আমাদের সেই সব সোনালী স্বপ্নের দিন, আমাদের রূপলি আলোর রাত, রাভাংলা হোমস্টে, পাইনের বাকে পথ হারানো, কেরালার ব্যাক ওয়াটার, রয়্যাল ক্রুজে আমাদের হানিমুন। তুমি কি ভুলে গেলে নিলয়? সব ভুলে গেলে? ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে গোধূলির, চোখের পাতা আধ বোঝা। কি হয়েছে মিসেস দত্ত? কিছু বলবেন? কষ্ট হচ্ছে? সিস্টার স্নিগ্ধা আন্তরিক হয়ে ওঠেন। দেখো তো মাসি, পেশেন্টের মাথাটা একটু ঠিক করে দাও। আয়াকে কথাটা বলেই অভ্যস্ত ক্ষিপ্রতায় চ্যানেল ড্রিপে নতুন ইনজেকশনের অ্যাম্পুল ঢালেন সিস্টার স্নিগ্ধা। আগুনের হলকা যেন চারিয়ে যাচ্ছে শিরায় উপশিরায়। ছটফট করে উঠল গোধূলি। নিলয়, তিতির, উফ, আমি কি মরে যাচ্ছি। আমি চলে গেলে তিতিরের কি হবে? দাদা ভাই আর বৌমনি ওর কোনো দায়িত্ব নেবে না বলেই দিয়েছে স্পষ্ট। আর কদিন ইপসির বাড়িতে তিতিরকে ফেলে রাখবো? সিস্টার,
কাল রাত থেকে এই পেশেন্ট এরকম ছটফট করতেছে, দুদিন তো বাড়ির লোক কেউ এলো না, আপনি একটু ফোন করেন আজকে। আয়ামাসি বেশ চিন্তিত। আর বাড়ির লোক আসে তো মোটে দুজন, বলে নাকি বন্ধু আর দাদা। আসলে কে যে কি কি জানে। ওই লোকটা কি বয়ফ্রেন্ড নাকি লিভিং পার্টনার কে জানে। এতদিন ধরে ভর্তি, এত অ্যাডভান্স স্টেজ, আজ অব্দি কোনো বাড়ির লোক তো দেখলাম না। তবে হ্যাঁ, বিলটা ঠিকঠাক পেমেন্ট হয় অনলাইনে। কাঁচাকালীন সিস্টার। বুঝি নে বাপু, এসব বড় লোকদের চক্কর। সব আছে, আবার যেন কিছুই নেই, সম্পর্কের কোনো আটা নেই গো। আমাদের বস্তিতে এমন মরণ বাচন দশা হলে আমরা গোষ্ঠী শুদ্ধ ঝেঁটিয়ে তাকে দেখতে যাই গো। আয়ামাসি খড়খড় করে উঠল। দেখি বিকেলের ভিজিটিং আওয়ারে কেউ আসে কিনা, নয়তো অ্যাডমিশন রেজিস্টার দেখে ফোন করতে বলবো। সিস্টার স্নিগ্ধা দ্রুত পায়ে চলে গেলেন। কেবিনটা আবার নিঝুম হয়ে গেল, শুধু ড্রিপের টিপ টপ টিপ টপ। পুরনো সব কথা ছিঁড়ে ছিঁড়ে মনে আসছে গধূলির। মেঘ ক্রমশ কালো হচ্ছে, ঘুম ঘুম একটা ঘোর, কেমন অস্থির লাগছে ভিতরটা। তিতির তিতির, আমার তিতির পাখি, তিতির পাখির কথা। মাম্মাম মাম্মাম মাম্মাম। ঘুমের ঘোরে ফুপিয়ে উঠছে তিতির। পা দুটো ভাঁজ করে বুকের কাছে নিয়ে হাত দিয়ে পাশবালিশটা শক্ত করে আঁকড়ে, কি যেন একটা ভয়। বন্ধ ঘরের সেই কালো দৈত্যটা, ইয়া বড় বড় থাবা, বড় বড় নখ, মুলোর মতো দাঁত বার করে তার দিকে এগিয়ে আসছে। এক পা, দু পা। দৈত্যটা ঠিক রাজেন আঙ্কেলের মতো দেখতে। ভীষণ ভয় করছে তিতিরের। মাম্মাম মাম্মাম। চিৎকার করে উঠে বসলো তিতির। সেই শব্দে ইপসিতা ঘরে এলো, তিতিরের মাথার কাছটাতে বসলো। হোয়াট হ্যাপেন্স তিতির? ব্যাড ড্রিম? ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার ডার্লিং। শক্ত করে জড়িয়ে ধরলো তিতিরকে। ইপসি আন্টির বুকে মুখ গুজে ফুলে ফুলে তিতির কাঁদছে। ডোন্ট ক্রাই তিতির, কি হয়েছে বাবু? ইপসি আন্টির বুকে মাম্মামের গন্ধটা নেই। তিতির আবার